Hello and welcome friends. In this video, I will discuss about new education policy 2020 that have been approved by the Cabinet of Government of India. আজকের ভিডিওতে নতুন শিক্ষানীতি যেটা ভারতবর্ষের মন্ত্রিসভা পাশ করেছে সেটা নিয়ে ডিসকাশন করব। সবথেকে গুরুত্বপূর্ণ চেঞ্জেস, মেজর চেঞ্জেস যেগুলো আমাদের জানা দরকার সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। In independent India, there have been education policy formed for several times, especially for two times. In 1968 and 1986, there has been education policy introduced. The policy in 1986 was to some extent modified in 1992. So basically, after 34 years, we are having a new education policy. 1986 সালের পর আমরা 2020 নতুন এডুকেশন পলিসি পাচ্ছি। আজকের যে পয়েন্টস নিয়ে ডিসকাশন করব এডুকেশন পলিসির, ফার্স্ট ওয়ান ইজ স্কুল এডুকেশন। স্কুল এডুকেশনে কি পরিবর্তন এলো সেটা নিয়ে, ল্যাঙ্গুয়েজ, ভাষার মাধ্যম কি হবে, হাইয়ার এডুকেশন, উচ্চশিক্ষা, টেকনোলজি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন এবং ফাইন্যান্স। সো বেসিক্যালি these are points of discussion for this video. Now first one, school education. In school education, there is be some changes in the formation. Government will follow 5+3+3+4 system, whereas in current system there is only 10+2 system approach. That is, a student is admitted in class 1, then class 2, and then your board exam in class 10th and class 2 in higher secondary level. বেসিক্যালি নতুন পলিসিতে 5+3+3+4 এই ফরমেশনে স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে ভাগ করা হচ্ছে, যেখানে আমাদের কারেন্ট সিস্টেমে 10+2, ক্লাস 1 থেকে 10 মাধ্যমিক পর্যন্ত 10 এবং তারপর 11, 12, 2, এটাই স্কুল সিস্টেম, কারেন্ট সিস্টেম। নতুন পলিসিতে কি হচ্ছে, ফার্স্ট 5 years is being called as foundation stage, and these 5 years include 3+2. 5 বছরের মধ্যে প্রথম 3 বছর হচ্ছে প্রি প্রাইমারি স্কুল এবং নেক্সট 2 বছর ক্লাস 1 এবং ক্লাস 2। মানে 5 বছর যেটাকে ফাউন্ডেশন স্টেজ বলা হচ্ছে, তার প্রথম 3 বছর হবে প্রাইমারি স্কুলের আগের ধাপ, যেমন অঙ্গনবাড়ি শিক্ষা কেন্দ্রে হয়ে থাকে, বা এখনো অনেক স্কুলে, স্পেশালি প্রাইভেট স্কুলে যেগুলো চালু আছে, যে লোয়ার কেজি, আপার কেজি বা নার্সারি এরকম বলা হয়ে থাকে। তো বেসিক্যালি সেই জিনিসটাকে গভর্নমেন্ট এখন অফিসিয়ালি সেটাকে স্কুল শিক্ষা ব্যবস্থার অন্তর্গত করার চেষ্টা করছে। তো 3 বছর সেখানে যাবে এবং 3 বছরের পর 4th ইয়ারে গিয়ে পর ক্লাস 1-এ পড়তে হবে, and then class 2. So this is first 5 years of school education. Then next 3 years, class 3 to class 5. তারপরের 3 বছর ক্লাস 3 থেকে ক্লাস 5, এটাকে বলা হচ্ছে প্রিপারেটরি স্টেজ, মানে প্রস্তুতির যে সময় সেটাকে বলা হচ্ছে। নেক্সট 3 years, ক্লাস 6 টু ক্লাস 8, এটাকে বলা হচ্ছে মিডল স্টেজ। অ্যান্ড ক্লাস 8 এর পরে আরো 4 বছর 9, 10, 11, 12, সো 12 পর্যন্ত স্কুল শিক্ষা ব্যবস্থা চালু থাকছে। তো অ্যাকচুয়ালি আগে যেমন 10+2 উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছিল বা 12 পর্যন্ত ছিল, এখনো 12 পর্যন্ত থাকছে, বাট এটাকে বিভিন্নভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। এখানে একটা জিনিস দেখার, যে 8 এর পরে কিন্তু লাস্ট 4 বছর 9, 10, 11, 12 হয়ে গেল, এবং 10 যেটা মাধ্যমিক আমাদের প্রথম বোর্ড এক্সামিনেশন ছিল, সেটার কিন্তু সিগনিফিকেন্স সেইভাবে থাকলো না, গুরুত্বটা কমে গেল। যদিও বোর্ড এক্সাম কিন্তু থাকবে, ক্লাস 10 বা ক্লাস 12 বোর্ড এক্সাম থাকবে, there will be board exams in class 10 and class 12, but significance and importance of those exams is going to be reduced for sure. Now, what are the policies have been changed in school education? School education এ কি কি পয়েন্টস চেঞ্জ হচ্ছে সেগুলো একবার দেখে নিই। প্রথমটা হলো ফরমেশন, আর কি কি চেঞ্জ হচ্ছে। In new policy, school will have no rigid formation of streams like arts, commerce or science. Basically আমরা ক্লাস 10 এর পড়ার পরে কেউ সায়েন্স নিতাম, কেউ কমার্স, আর্টস নেওয়া হতো।
নতুন পলিসিতে সেরকম কোনো রিজিডিটি থাকছে না। স্টুডেন্টস উইল হ্যাভ ফ্রিডম টু টেক হুইচ এভার সাবজেক্ট দে ওয়ান্ট টু স্টাডি। স্টুডেন্টসের এই স্বাধীনতাটা থাকছে, সে তার নিজের মতো সাবজেক্ট বেছে নিতে পারবে, বেছে নিয়ে পড়তে পারবে। যেমন কেউ হয়তো সায়েন্স নিয়ে পড়ছে, সে ফিজিক্স ম্যাথমেটিক্স নিল, কেমিস্ট্রি হয়তো সে তার ভালো লাগে না, সে হয়তো কমার্স থেকে একটা সাবজেক্ট নিল, অ্যাকাউন্টেন্সি নিল, বা ভাইস ভার্সা, উল্টোটাও হতে পারে। কেউ কমার্স নিয়ে পড়ছে, সেই সঙ্গে হয়তো সে বায়োলজি নিল বা ম্যাথমেটিক্স নিল। সো দেয়ার উইল বি নো সেপারেট ডিভিশন বিটুইন স্ট্রিমস, আর্টস, সায়েন্স আর কমার্স। ছাত্রটা নিজে থেকে চুজ করবে সে কোন কোন সাবজেক্ট পড়তে চায়। স্কুল বলে দেবে না যে সায়েন্স নিয়ে তোমাকে এইগুলো নিতেই হবে, আর্টস নিতে এইগুলো নিতেই হবে। আগে যেটা ছিল, নতুন শিক্ষানীতিতে একজন ছাত্র সে যেটা পড়তে পছন্দ করে সে তার স্বাধীনতা মতো সে সাবজেক্ট চুজ করতে পারবে এবং পড়তে পারবে। Board exams will be held in class 10 and 12 for just review progress of student. আমি যেটা বলছিলাম, বোর্ড এক্সামস হবে, বোর্ড there will be board exams, but it will be only for review progress, not more than that. The result will not be significant and vital. As you see there, after class 10, class 8, 9, 10, 11, 12 contains the last four stages of primary student education. Next one, students will be given second chance at board exams. Actually বছরে দুবার করে বোর্ড এক্সাম হবে এবং তাকে সেকেন্ড চান্স দেওয়া হবে। যদি দেখা যায় যে ফার্স্ট অ্যাটেম্প যে বোর্ড এক্সাম দিল সেখানে তার রেজাল্ট ভালো হলো না, সে স্যাটিসফাইড হলো না, দেন হি উইল হ্যাভ দ্য সেকেন্ড অপশন, সে আবার দিতে পারবে এবং দুটো এক্সামের মধ্যে যেটা বেটার হবে সেটাকে সে ফাইনাল চুজ করতে পারবে। Students will be given second chance at board exams. It will be held twice in a year. Best score can be taken as final. Admission to colleges will no longer be based on marks scored in higher secondary. অনেক জায়গাতেই অনেক কলেজে কিন্তু কলেজে যে অ্যাডমিশনটা হয় সেটা হায়ার সেকেন্ডারি মার্কসের মাধ্যমে কাউন্সেলিং এর থ্রু হয়। অনেক কলেজ বা ইউনিভার্সিটি এন্ট্রান্সও করে। তো এক্ষেত্রে বোর্ড এক্সামের যে মার্কসটা সেটার কোনো গুরুত্ব থাকলো না, কেন কি সমস্ত কলেজে ভর্তিটা হবে একটা সেন্ট্রাল এন্ট্রান্স টেস্টের মধ্য দিয়ে, এবং সেই টেস্টে যা স্কোর হবে সেই স্কোর অনুযায়ী বিভিন্ন জায়গায় দেশের যে কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। ক্রিটিসিজমটা দেখবো, এই যে পলিসি তার বেসিক ক্রিটিসিজম কি আসছে। ফর প্রি প্রাইমারি স্কুল গভর্নমেন্ট ইজ রিলাইং আপন আঙ্গনবাড়ি ওয়ার্কার্স। ইয়েস, কারণ কি প্রি প্রাইমারি স্কুল এই কনসেপ্টটা আমাদের এখানে নেই এবং সেই হিসাবে কোনো ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু পাবলিক স্কুলে করা হয়নি। এবং বেসিক্যালি ক্লাস 1 বা ক্লাস 2 তে যাওয়ার আগে জেনারেলি স্টুডেন্টসরা যেটা করে যে অঙ্গনবাড়ি যে গ্রামের দিকে যেগুলো থাকে অঙ্গনবাড়ি ওয়ার্কার্স যারা কাজ করে সেখানে তারাই কিন্তু মেনলি মানে বাচ্চাদের যে চাইল্ডহুড কেয়ার হিসেবে তারাই কিন্তু কাজ করে। সো এটা ক্রিটিসিজম আসছে যে গভর্নমেন্ট কিন্তু তাদের উপরে ডিপেন্ড করছে ফার্স্ট 3 ইয়ার্স এর জন্য। Government has asked to train Anganwadi workers, they will be undergone certification course. গভর্নমেন্ট এখানে যেটা বলতে চাইছে যে তারা কিন্তু আঙ্গনবাড়ি ওয়ার্কার্সদের একটা কোর্স করাবে, 6 মাসের একটা কোর্স করিয়ে সার্টিফিকেশন একটা ডিগ্রি দেবে, এবং যাদের হয়তো ডিজায়ার্ড কোয়ালিফিকেশন নেই তাদের ক্ষেত্রে সেটা 1 বছরের কোর্সও হতে পারে। নেক্সট চেঞ্জেস ইন ল্যাঙ্গুয়েজ। The NEP National Education Policy has focused on learning by mother language. ন্যাশনাল এডুকেশন পলিসি রেকমেন্ড করছে মাদার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার জন্য রেকমেন্ড করছে। এর আগে যখন ড্রাফট এডুকেশন পলিসি বলা হয়েছে তখন ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছিল। তো এবং একই সাথে শিক্ষাটা যেহেতু কনকারেন্ট লিস্টে, আমাদের কনস্টিটিউশনের কনকারেন্ট লিস্টে, সেই জন্য ন্যাশনাল এডুকেশন পলিসিতে ইট হ্যাজ বিন রেকমেন্ডেড দ্যাট প্রাইমারি লার্নিং preferably up to class 8 should be done by mother languages or local languages. This will be followed by both public and private school. Public এবং প্রাইভেট সব স্কুলের ক্ষেত্রেই এটা একই থাকবে, মাদার ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ, রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ শেখানোর চেষ্টা করা হবে ক্লাস 5 পর্যন্ত, এবং ক্লাস 8 পর্যন্ত হলে খুব ভালো হয়। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, 2 of them must be Indian language. এবং আরেকটা জিনিসকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছে 3 ল্যাঙ্গুয়েজ। একজন ছাত্রকে 3টে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এবং তার মধ্যে অবশ্যই দুটোকে হতে হবে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। মানে আমরা যদি ইংলিশ পড়ি সেক্ষেত্রে অন্য দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা কখনো ফ্রেঞ্চ হতে পারে না বা জার্মান হতে পারে না। সো 2 of them must be Indian languages. ক্রিটিসিজম, ল্যাঙ্গুয়েজ সিস্টেমে কি ক্রিটিসিজম আনা হচ্ছে?
This is recommendation. Some will follow, some will not. That will create a divide. So actually বর্তমানে যেটা হচ্ছে যে অনেক স্কুলে ইংলিশ মিডিয়াম পড়াশোনা করা হয়, অনেকে বাংলা মিডিয়ামে করা হয়, এবং যখন এটাকে রেকমেন্ডেশন করা হচ্ছে, স্বাভাবিক ব্যাপার, যেসব ইংলিশ মিডিয়াম স্কুল আছে তারা আর্নিং করছে, হিউজ আর্নিং করছে, তো তারা জেনারেলি চাইবে না সেটা থেকে সরে এসে বাংলা মিডিয়াম, লোকাল মিডিয়ামে করতে, কারণ তারা ইংলিশ মিডিয়ামে পড়ায় বলে প্রচুর টিউশন ফিস নিচ্ছে মানুষের কাছ থেকে, এবং মানুষ এটা প্রেফারও করছে। সো বেসিক্যালি দেয়ার উইল বি আ ডিভাইড। এমন না যে এখন ডিভাইড নেই, এখনো আছে, এবং সেই ডিভাইডটা কিন্তু থেকে যাবে। Next, those who are working under transferable job under central government may find it difficult for their kids study. Yes, যারা ট্রান্সফারেবল জব করছে সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে, সে আজকে যে হয়তো দিল্লিতে আছে, 2 বছর 3 বছর পর সে হয়তো তামিলনাড়ুতে চলে গেল, তো দিল্লিতে যদি সে মাদার টাং ল্যাঙ্গুয়েজে পড়ে বা লোকাল ল্যাঙ্গুয়েজে হিন্দিতে পড়ে, সেখানে তামিলনাড়ুতে গিয়ে দেখা যাবে তাকে তামিলে পড়তে হচ্ছে। সো এটা একটা প্রবলেম আসতে পারে। তবে আমার মনে হয় না, পার্সোনালি আমি মনে করি না ল্যাঙ্গুয়েজটা নিয়ে খুব বেশি চেঞ্জ হবে। যেভাবে চলছে এখন, যেমন অনেক জায়গায় বাংলা ল্যাঙ্গুয়েজে পড়ানো হচ্ছে বা লোকাল ল্যাঙ্গুয়েজে, মাদার ল্যাঙ্গুয়েজে পড়ানো হচ্ছে, আমাদের এখানে যেমন ইংলিশে পড়ানো হচ্ছে, তো আমার মনে হয় এটা স্ট্যাটাস কো মেনটেন থাকবে, যেরকম হবার সেরকমই থাকবে। Anyhow, there is an endless debate of medium of learning, এবং মিডিয়াম অফ লার্নিং কি হওয়া উচিত, কোন ভাষায় শিশুকে শেখালে সে ভালো শিখতে পারে বা ভবিষ্যতের বেনিফিট কি হবে, এগুলো নিয়ে সবসময় একটা ডিবেট চলতেই থাকে। সো চলবে ডিবেট। So next changes I will discuss on higher education. There has been some changes in higher education basically, and it has been drastic changes. So first one, after 12 there will be a common entrance test, CET, all over the nation, with the score a student in any university or college can take admission. Yeah, actually 12 এর পরে, উচ্চ মাধ্যমিকের পরে একটা টেস্ট হবে, যেটা হবে নেশন ওয়াইড, সারা দেশ জুড়ে হবে কমন এন্ট্রান্স টেস্ট, এবং এই টেস্টের মধ্যে দিয়ে তুমি যে স্কোর করবে সেই স্কোর ধরে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাডমিশন হতে পারে। কারেন্ট পলিসিতে যেমন আছে, কোনো রিজিডিটি নেই, অনেক কলেজ এন্ট্রান্স টেস্ট নেয়, অনেকে নেয় না, এইচএস এর মার্কসের উপর বেস করে হয়, কিন্তু এখানে কিন্তু কমন টেস্ট হবে, ইটস ফিক্সড। আন্ডার গ্রাজুয়েট কোর্স উইল বি অফ 4 ইয়ার্স। বর্তমানে যেটা আন্ডার গ্রাজুয়েট কোর্স আছে 3 ইয়ার্স এর, 4 ইয়ার্স হবে। There will be multiple exit option. Important. Multiple exit option. Student can drop the course after 1 year or 2 year. Meaning multiple exit option meaning মানে ধরো কেউ 4 বছরের কোর্স করতে হতে 1 বছর পরে ড্রপ আউট করে গেল, হয়তো 1 বছর পরে কোনো একটা চাকরিতে সে জয়েন করে নিল। অনেক ফ্যামিলিতে থাকে ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থাকে না, তার চাকরি দরকার, জব দরকার, তো সে হয়তো জব জয়েন করে নিল, তারপরে 2 বছর 3 বছর পরে হয়তো সে চাইলেও কোর্সটাকে কন্টিনিউ করতে, 1 বছর করার পরে সে কিন্তু গিয়ে সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট ভর্তি হতে পারবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট, 1 বছর করার পরে কিন্তু একটা সার্টিফিকেট পাবে, যেটাকে একটা সার্টিফিকেশন দেওয়া হবে, আগে কিন্তু যেটা ছিল না। ইফ আ স্টুডেন্ট ড্রপস আফটার 1 ইয়ার হি উইল বি গিভেন সার্টিফিকেশন কোর্স। 1 বছর পরে তাকে সার্টিফিকেশন কোর্সে ডিগ্রি দেওয়া হবে। আফটার সেকেন্ড ইয়ার ডিপ্লোমা কোর্স, অ্যান্ড আফটার 3 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি। আর কারেন্ট পলিসিতে যেটা ছিল যে ব্যাচেলার ডিগ্রি ইজ লোনলি ডিগ্রি, একমাত্র ব্যাচেলার ডিগ্রি দেওয়া হতো, সেটাও আবার সাকসেসফুল আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ 3 ইয়ার কোর্স। নিউ এডুকেশন পলিসিতে আফটার 3 ইয়ার দেয়ার উইল বি রিসার্চ ওয়ার্ক ফর 1 ইয়ার। অ্যাকচুয়ালি গ্রাজুয়েট কোর্স contain 4 year degree course. Out of this 4 year, 3 year will be your 3 year will be just theory paper, and 1 year will be research work. On successful completion of bachelor degree with research will be given. যে 4 বছরের কোর্স করবে, মানে 3 ইয়ার থিওরি করলো, 1 বছর রিসার্চ করলো, প্রজেক্ট ওয়ার্ক করলো, 4 বছরের পরে তাকে দেওয়া হবে ব্যাচেলার ডিগ্রি উইথ রিসার্চ, অ্যান্ড দিস উইল বি প্রেফারেবল। গ্রাজুয়েট কোর্সের ক্ষেত্রে দিস উইল বি প্রেফারেবল। কারেন্ট পলিসিতে তো গ্রাজুয়েশনের ক্ষেত্রে কোনো প্রভিশনই ছিল না রিসার্চ ওয়ার্কের। Next one, who completes 4 years of bachelor course can take master course which will be for 1 year. যে 4 বছরের ডিগ্রি কোর্সটা করবে, মানে 3 ইয়ার থিওরি প্লাস 1 ইয়ার রিসার্চ, সে যদি মাস্টার্স করতে চায় সে তখন 1 বছরের মাস্টার্স কোর্সটাকে করতে হবে। যেহেতু সে 1 বছর অলরেডি গ্রাজুয়েশনের পরে রিসার্চ ওয়ার্ক করে নিয়েছে, তো তাকে তখন 2 বছরের মাস্টার্স করতে হবে না, 1 বছরই করবে। কিন্তু যে দেখা যাবে 3 বছরের ব্যাচেলার ডিগ্রি করবে, 3 বছরের ডিগ্রি কোর্স করবে, তাকে কিন্তু 2 বছরের মাস্টার্স করতে হবে। Who does 3 year degree course, masters will be of 2 years. For PhD, after completion of masters, one can take up the course. There will be no MPhil course in the middle. MPhil is omitted in between PhD and masters. এটাকে বন্ধ করে দেওয়া হলো।
হয়তো যে 4 বছরের সাকসেসফুল ডিগ্রি কোর্স করবে, 1 বছরের মাস্টার্স করবে, তারপর পিএইচডি করতে চাইলে পিএইচডিতে ডাইরেক্ট পিএইচডিতে চলে যাবে। 3 বছরের যে ডিগ্রি কোর্স করবে তাকে 2 বছরের মাস্টার্স করে পিএইচডিতে চলে যেতে হবে। দেয়ার উইল বি নো এমফিল কোর্স ইন দ্য মিডল অফ পিএইচডি অ্যান্ড ডিগ্রি কোর্স। বর্তমান সিস্টেমে যেটা আছে যে পিএইচডি করতে গেলে 3 বছরের ডিগ্রি কোর্স, 2 বছরের মাস্টার্স, দেন এমফিল, দেন পিএইচডি। বর্তমানে এমফিল থাকছে না, যদিও এখনো বর্তমানে পিএইচডি ডাইরেক্টলি করা যায় মাস্টার্স এর পরে, সেটা কিন্তু লিমিটেড অপশন, লিমিটেড সিটস থাকে। হায়ার এডুকেশন আরেকটা গুরুত্বপূর্ণ চেঞ্জ আসছে, সেটা হচ্ছে ফরেন ইউনিভার্সিটি তাদের ক্যাম্পাস খোলার অনুমতি পেল। ফরেন ইউনিভার্সিটি তাদের বিভিন্ন ক্যাম্পাস ভারতবর্ষে খুলতে পারবে। Foreign universities will be given permissions to open their campus in India. Next changes in higher education is multidisciplinary approach. Multidisciplinary approach মানে ডিসিপ্লিন, বিভিন্ন ব্রাঞ্চ, অনেক কটা ব্রাঞ্চ নিয়ে অ্যাপ্রোচ হবে। স্ট্যান্ড অ্যালোন কলেজেস and universities will be converted gradually on multidiscipline institutes. স্ট্যান্ড অ্যালোন কলেজ মানে সেই সমস্ত কলেজ যেখানে একটা নির্দিষ্ট স্ট্রিম পড়ানো হয়, যেমন ইঞ্জিনিয়ারিং কলেজেস, এই সমস্ত জায়গায় কি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেট নিচ্ছে বাই 2030-35 এই ধরনের স্ট্যান্ড অ্যালোন কলেজেস আর ইউনিভার্সিটি যেগুলোকে আছে সেগুলোকে গ্র্যাজুয়ালি ফেজ আউট করে দেওয়া এবং সেখানে অন্যান্য ব্রাঞ্চও শুরু করা, যাতে করে যদি কোনো স্টুডেন্ট যে ইঞ্জিনিয়ারিং পড়ছে সে হয়তো ইন্টারেস্টেড ইন স্টাডিং ইকোনমিক্স পড়তে পারে, পলিটিক্যাল সায়েন্স পড়তে পারে, সো সে যেটা ইচ্ছে করবে সেটা সে পড়তে পারবে। বেসিক্যালি এটাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা ব্রড বেসড নলেজ তৈরি করার জন্য, আপ টু গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত যাদের স্টুডেন্টসের মধ্যে একটা ব্রড বেসড নলেজ তৈরি হয়, সেই হিসাবে এটাকে তৈরি করা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। নেক্সট চেঞ্জেস ইজ ইন বোর্ডস অ্যাফিলিয়েশন। Higher Education Commission of India, the Higher Education Commission of India HECI to be set up. এটা একটা আমব্রেলা বডি হবে, যে সমস্ত এখন যে সমস্ত বডি আছে যেমন ইউজিসি, এআইসিটি, এনসিটি, এই ধরনের যে অ্যাফিলিয়েশন আছে বা বোর্ড আছে তাদেরকে রিপ্লেস করবে এসিসি, এর আন্ডারে সমস্ত কিন্তু রেগুলেশন থাকবে। অলদো মেডিকেল অ্যান্ড লিগাল এডুকেশন উইল বি কেপ্ট আউটসাইড দ্য পারভিউ অফ এসিসি। মেডিকেল এবং লিগাল এডুকেশন যদিও এর বাইরে, ওর জন্য সেপারেট ব্যবস্থা থাকবে। 15 years of target has been taken by Government of India to end the affiliation. এই সমস্ত অ্যাফিলিয়েশনকে বাদ দিয়ে শুধুমাত্র এইচসিসিআই, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, একটা বডি তৈরি করা হবে যে রেগুলেট করবে এবং চেষ্টা করা হবে সমস্ত ইউনিভার্সিটি বা কলেজকে অটোনমাস করে দেওয়ার, কারোর সঙ্গে অ্যাফিলিয়েশন থাকবে না, অটোনমাস হয়ে যাবে। নাও ইমপ্লিমেন্টেশন কবে থেকে শুরু হবে? School education are thought to implement for 2020-23 session. গভর্নমেন্ট ইন্ডিয়া প্ল্যান করছে 22-23 সেশনে হয়তো স্কুল লেভেল যেটা আছে সেটাকে শুরু করার। For higher education by 2030, government hoping to establish one multidisciplinary institute in each district in nearby district. গভর্নমেন্ট আরেকটা টার্গেট নিচ্ছে, সেটা হচ্ছে 2030 এর মধ্যে প্রত্যেক ডিস্ট্রিক্টে, সম্ভব হলে প্রত্যেক ডিস্ট্রিক্টে, আদারওয়াইজ তার নিয়ারবাই ডিস্ট্রিক্টে একটা মাল্টিডিসিপ্লিনারি ইনস্টিটিউট তৈরি করা, যেখানে সমস্ত কিছু পড়ানো হবে এবং যেটা হবে অটোনমাস। Every institute will be given autonomous status to run on their own. Yes, I have just said. For higher education, student can take loans from institute for his study. Yeah. যে সমস্ত ফরেন ইউনিভার্সিটিকেও ক্যাম্পাস ওপেন করা পারমিশন দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি তারা স্টুডেন্টকে তারা লোন দেবে, স্টুডেন্টসরা তাদের কাছে লোন নিয়ে পড়াশোনা করতে পারবে। এবং অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রেও এটা হতে পারে, গভর্নমেন্ট রিকোয়েস্ট করছে প্রাইভেট ইনস্টিটিউটকে, উৎসাহ দিচ্ছে এগুলো করার জন্য। Efforts will be made to incentivize the merit of SC, ST and OBC students. এখন যেমন আছে সেরকম রাখার চেষ্টা হচ্ছে। The National Scholarship Portal will be expanded to support track the progress of students receiving scholarship. ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল আছে সেটাকে আরো ওয়াইডেন করা হচ্ছে। ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন টু বি সেট আপ টু ফান্ড আউটস্ট্যান্ডিং ওয়ার্ক। হ্যাঁ, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে। এই ফাউন্ডেশন থেকে যারা আউটস্ট্যান্ডিং রিসার্চ ওয়ার্ক করবে, যাদের জার্নাল প্রকাশ হবে, পাবলিকেশন হবে, যারা পিয়ার রিভিউ পাবে ভালো, তাদেরকে ফান্ড করা হবে। A few changes will be brought in teacher eligibility test. Yeah, টেটস এর মাধ্যমে এখন যেমন টিচারকে রিক্রুট করা হয়, এই টেস্টেও কিন্তু কিছু মডিফিকেশন আনা হবে, যেমন কি ডেমনস্ট্রেশন অফ ক্লাসেস উইল বি অ্যারেঞ্জড, ইন্টারভিউ করা হবে,
ইন্টারভিউতে একটা গুরুত্বপূর্ণ পার্ট থাকবে, একটা নির্দিষ্ট মার্কসই থাকবে ডেমনস্ট্রেশন অফ ক্লাসের উপরে, এবং সেখানে দেখা হবে সে কত ভালোভাবে পড়াতে পারছে, লোকাল ল্যাঙ্গুয়েজে, মাদার ল্যাঙ্গুয়েজে, এগুলোর উপর জোর দেওয়া হবে, এবং পেডাগজি বা সিলেবাসেও কিছু চেঞ্জেস কিন্তু আনা হবে। 4 year of integrated BEd course will be made available after class 12। হ্যাঁ, যারা টিচিং ক্যারিয়ারে আসতে চায়, একাডেমিক দিকে আসতে চায়, তারা যদি মনে করে যে ক্লাস 12 এর পরে ডাইরেক্ট বিএড করবে, তো সেখানে একটা 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স কিন্তু থাকছে, মানে ডিগ্রি প্লাস বিএড কোর্স। আদারওয়াইজ তো বিএড সম্মত 2 বছর হয়, সেটা বর্তমান সিস্টেমে যা আছে তাই। আর নতুন এডুকেশন পলিসিতে 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্সও আনা হচ্ছে। আর লাস্ট ওয়ান, টেকনোলজি। ইউজ অফ টেকনোলজি ইন লার্নিং উইল বি এনহ্যান্সড। স্বাভাবিক, টেকনোলজি তো বাড়বেই, যতদিন যাবে সমস্ত কিছুতেই টেকনোলজি আসবে। তো এডুকেশনে অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখন এটাকে আরো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। মাসিভ অনলাইন ওপেন কোর্সেস উইল বি অ্যাভেলেবল। সমস্ত ইউনিভার্সিটি কলেজের তরফ থেকে অনলাইন কোর্সেস, অনলাইন রিসোর্সেস দেওয়া হবে, ফ্রি ইবুকস দেওয়া হবে। দিব্যাঙ্গ ফ্রেন্ডলি এডুকেশন সফটওয়্যার উইল বি অ্যাভেলেবল। ইয়া, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড আছে, ডিফারেন্ট লেভেলড আছে, তাদের জন্য বিভিন্ন এডুকেশনাল সফটওয়্যার আনা হবে। E-learning in various local languages will be made available. Virtual classes, exams will be conducted. Yeah, অনলাইনে এক্সাম কন্ডাক্ট করা হবে, ক্লাস কন্ডাক্ট করা হবে, বর্তমান পরিস্থিতি লকডাউন সময় যেটা হচ্ছে। সো 21st সেঞ্চুরি এই টাইমে দাঁড়িয়ে এগুলো খুবই স্বাভাবিক, এবং গভর্নমেন্ট স্বাভাবিকভাবে সেগুলোকে ইনকর্পোরেট করেছে এডুকেশন পলিসিতে। অ্যান্ড লাস্ট ওয়ান, ফাইন্যান্স। আমি বলবো ফাইন্যান্সে একটু ক্রিটিসিজমের একটা জায়গা আছে, কারণ এনইপি যে টার্গেট এক্সপেন্ডিচার রেখেছে সেটা হচ্ছে 6% অফ দ্য জিডিপি, কিন্তু বেশিরভাগ উন্নত দেশে কিন্তু এই খরচটা, এডুকেশন শিক্ষা খাতে খরচটা কিন্তু অনেক বেশি। ম্যাক্সিমাম ডেভেলপড কান্ট্রিতে দেখা যায় সেটা 8 to 10 to ইভেন 11% অফ দ্য জিডিপি হয়। আমাদের ইন্ডিয়াতে সেটা টার্গেটই নেওয়া হচ্ছে 6%, যেখানে আমরা কিন্তু রিসেন্ট টাইমে সবথেকে বেশি খরচ করেছি 4 to 4.5%, অ্যাকচুয়ালি 4.3%। সো এই ফাইন্যান্সের জায়গাটা বোধহয় আরেকটু বেশি হলে ভালো হতো। সো দেখা যাক কত পার্সেন্ট করতে পারে। So basically, these are the important changes made. Apart from this, there may be many some changes, but these are most important one. এই চেঞ্জগুলোই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে এসেছে। So this is the points I have tried to explain you. Thanks for watching, and if you want the PDF of this content, please follow my Telegram channel. I am giving PDF there. Also, you can connect me on various social media platforms. I will give link of them in the description below. Thanks for watching. Have a great day.